ইকুইটি মিউচুয়াল ফান্ড আলোচনার এই দ্বিতীয় পর্বে আমরা বাকি থেকে যাওয়া ভাগগুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি আগের পর্বটি দেখে না থাকেন তাহলে আগে ওই পর্বটি দেখার জন্য অনুরোধ করব। আমি ডেসক্রিপশানেতে লিঙ্ক দিয়ে দিচ্ছি। চলুন তাহলে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। পরবর্তী ফান্ডটি হলো মাল্টি ক্যাপ ফান্ড। যেমনটা নাম থেকেই বোঝা যাচ্ছে, এই ফান্ডের ইনভেস্টমেন্ট কোনো একটি নির্দিষ্ট মার্কেট ক্যাপিটালাইজেশনের কোম্পানিতে আবদ্ধ নয়। এখানে ফান্ড ম্যানেজারের হাতে অনেকটা স্বাধীনতা থাকে। তিনি চাইলে বড় কোম্পানি থেকে শুরু করে মাঝারি আর ছোট কোম্পানি সব জায়গা থেকেই শেয়ার বেছে নিতে পারেন। অর্থাৎ ফান্ড ম্যানেজার যেখানে ভালো সুযোগ দেখবেন সেখানেই ইনভেস্ট করবেন। তবে একটা নিয়ম আছে যে এই ফান্ডের মোট ইনভেস্টমেন্টের ন্যূনতম 65% অবশ্যই ইকুইটিতে রাখতে হবে। এটি হলো কোটাক মাল্টি ক্যাপ ফান্ডের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, যেখানে লার্জ ক্যাপ স্টক আছে 41.6%, মিড ক্যাপ স্টক আছে 29.99%, স্মল ক্যাপ স্টক আছে 27.83%। এছাড়াও ডেট এবং মানি মার্কেট মিলে 0.58%। এখানে ফান্ড ম্যানেজারের পাশে যেহেতু স্বাধীনভাবে স্টক নির্বাচন করার সুযোগ আছে, তাই এই ধরনের ফান্ড থেকে রিটার্নের আশাও বেশি হয়ে থাকে। এই দেখুন কিছু মাল্টি ক্যাপ ফান্ডের লাস্ট 10 বছরের রিটার্ন। পরবর্তী ফান্ডটি হলো ফোকাসড ফান্ড। এই পর্যন্ত আমরা মোটামুটি অনেকগুলো ভাগ নিয়ে কথা বলেছি, আর আপনি নিশ্চয়ই নিজে থেকে কিছু মিউচুয়াল ফান্ডের বিশ্লেষণ করে দেখেছেন। তাহলে একটা জিনিস নিশ্চয়ই আপনি লক্ষ্য করতে পারেন যে প্রতিটা মিউচুয়াল ফান্ডে, বিশেষ করে ইকুইটি ফান্ডগুলোর পোর্টফোলিও অনেক সংখ্যক স্টক দিয়ে গঠিত হয়ে গড়ে প্রায় 60 থেকে 70। এর কারণ হলো ডাইভার্সিফিকেশান। কোনো পোর্টফোলিওতে যত বেশি স্টক থাকবে ওই পোর্টফোলিও তত বেশি ডাইভার্সিফাইড হবে, সঙ্গে রিস্কও কম হবে, কিন্তু সঙ্গে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনাও কিছুটা কমে যায়। তাই ফোকাস ফান্ড ভিন্নভাবে কাজ করে। এখানে সর্বোচ্চ 30টি স্টক থাকে, ফলে এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো কম ডাইভার্সিফাইড হয়, ফলে রিস্কও বাড়ে কিন্তু সঙ্গে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। এটি হলো একটি ফোকাস ফান্ডের স্টক পোর্টফোলিও। এই মিউচুয়াল ফান্ডগুলো যেহেতু কম সংখ্যক স্টকেতে ইনভেস্ট করে, তাই এই ফান্ডের রিস্ক এবং রিটার্ন অন্যান্য ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় খুব দ্রুত পরিবর্তন হয়। শেষ 10 বছরের হিস্টোরিক রিটার্ন দেখলে পাবেন সর্বনিম্ন রিটার্ন 10% থেকে শুরু করে 16% পর্যন্ত রিটার্ন পাওয়া গেছে। তবে আপনি যদি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট দুনিয়ায় সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, তাহলে মাল্টি ক্যাপ ফান্ড দিয়ে শুরু করতে পারেন, সরাসরি ফোকাস ফান্ডেতে না গিয়ে। কারণ মাল্টি ক্যাপ ফান্ডেতে আপনি ছোট বড় সমস্ত ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন, কিন্তু সেটা ফোকাস ফান্ডের ক্ষেত্রে সম্ভব নয়। দেখা গেল হয়তো ফোকাস ফান্ড দিয়ে শুরু করলেন আর তেমন কোনো ভালো রিটার্ন পেলেন না, উপরন্তু হয়তো লস হয়ে গেল, তখন হয়তো আর মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করার ইচ্ছাই থাকবে না। তাই আগে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ভালো করে জানুন, বুঝুন, তারপর ফোকাস ফান্ডেতে টাকা লাগানো উপযুক্ত সিদ্ধান্ত হবে। এবার আসুন ডিভিডেন্ড ইল্ড ফান্ডেতে। এখানে ডিভিডেন্ড ইল্ড ফান্ড বলতে আপনি কিন্তু এই ধরনের ফান্ড থেকে নিয়মিত ডিভিডেন্ড পাবেন না, বরং এই নামের কারণ হলো এই ধরনের ফান্ডের ইনভেস্টমেন্টের পরিকল্পনা। এখানে পরিকল্পনা হলো ইনভেস্টমেন্ট সেই সকল কোম্পানিতে করা হবে যেটা নিয়মিতভাবে ইনভেস্টরদের ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে। ডিভিডেন্ড ইল্ড হিসাব করার পদ্ধতিটি হলো, ধরুন কোনো কোম্পানির বাজারে শেয়ার মূল্য 1000 টাকা, ওই কোম্পানি ঘোষণা করলো প্রতি শেয়ার পিছু 10 টাকা ডিভিডেন্ড দেবে, তাহলে ডিভিডেন্ড ইল্ড হবে 1%। সেবির নিয়ম অনুসারে এই ডিভিডেন্ড ইল্ড ফান্ডগুলো ওপেন এন্ডেড ফান্ড হয়ে থাকে। এই সকল ফান্ডগুলো প্রধানত সেই সকল স্টকেতে বেশি ইনভেস্ট করে থাকে যেখানে নিয়মিতভাবে এবং বেশি ডিভিডেন্ড পাওয়া যায়, এবং এই ফান্ডের মোট ইনভেস্টমেন্টের ন্যূনতম 65% ইকুইটি ইনভেস্টমেন্ট হতে হবে, আর বাকি 35% ফান্ড ম্যানেজার চাইলে ডিভিডেন্ড ইল্ড ছাড়াও অন্য কোনো বিকল্পে ইনভেস্ট করতে পারেন। এখানে একটি সমস্যা হলো, সেবির তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা নেই যে কোনো কোম্পানির ন্যূনতম কত পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড হলে সেই কোম্পানিতে ইনভেস্ট করা যাবে। তাই ভিন্ন ভিন্ন ফান্ড ম্যানেজার আলাদা আলাদা ডিভিডেন্ড ইল্ডের ভিত্তিতে স্টক নির্বাচন করে থাকেন, ফলে পোর্টফোলিওতে পরিবর্তন দেখা যায়। এই দেখুন শেষ 10 বছরের ডিভিডেন্ড ইল্ড ফান্ডের রিটার্নের পারফরমেন্স। এবার আসুন শেষ আরেকটি ভাগ, ইএলএসএস ফান্ড। ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম অর্থাৎ ইএলএসএস ফান্ড হলো এক প্রকার স্পেশাল ক্যাটাগরির ফান্ড,
যেখানে ইনভেস্ট করলে ইনকাম ট্যাক্স থেকে কিছুটা ছুট পাওয়া যায়। ভারতের ইনকাম ট্যাক্স নিয়মের এটিসি সেকশনেতে কিছু স্কিমকে 1,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছুট দেওয়া হয়। এদের মধ্যে একটি হলো ইএলএসএস। ইএলএসএস ছাড়াও আপনি এই সুবিধা নিতে পারেন লাইফ ইন্স্যুরেন্স, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, 5 বছরের ফিক্সড ডিপোজিট, সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রভৃতি। আপনি কোনো এক ফাইন্যান্সিয়াল ইয়ারেতে সব স্কিম মিলে মোট 1,50,000 টাকার উপর ট্যাক্স ক্লেম করতে পারেন। উদাহরণ হিসাবে ধরুন কোনো ব্যক্তির বছরে আয় 13,50,000 টাকা। এবার উনি যদি এটিসির মধ্যে থাকা স্কিমগুলোতে 1,50,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে উনাকে কেবল 12 লক্ষ টাকার উপর ট্যাক্স জমা করতে হবে। ইএলএসএস ফান্ডের ক্ষেত্রে সেবির নিয়মগুলো হলো, এই ফান্ডের টোটাল ইনভেস্টমেন্টের 80% ইনভেস্টমেন্ট ইকুইটি রিলেটেড অ্যাসেটে হতে হবে এবং এই ফান্ডগুলো ওপেন এন্ডেড হলেও প্রথম 3 বছরের লকিং পিরিয়ড থাকবে। তবে এই ফান্ডে স্টকের মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর কোনো প্রাবন্ধী নেই, ফলে ফান্ড ম্যানেজার লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ যে কোনো ধরনের স্টকেতে ইনভেস্ট করতে পারেন। তাই ইএলএসএস ফান্ড কিছুটা মাল্টি ক্যাপ ফান্ডের মতো কাজ করে থাকে। এই দেখুন বিভিন্ন ইএলএসএস ফান্ডের ইনভেস্টমেন্টের ধরন। এসবিআই ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডেতে 93.55 ইকুইটি হোল্ডিংয়ের মধ্যে লার্জ ক্যাপ স্টক 51%, মিড ক্যাপ স্টক 12% এবং স্মল ক্যাপ স্টক 6.85%। আর এই হলো ইএলএসএস ফান্ডের শেষ 10 বছরের রিটার্ন হিস্ট্রি। তাহলে শেষ দুটো পর্ব থেকে আমরা ইকুইটি এর ইম্পর্টেন্ট ভাগগুলো সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা পেলাম। এর পরের পর্ব থেকে ডেট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। ডেট ফান্ডের ক্ষেত্রে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আমরা চেষ্টা করব সব ভাগগুলো সম্বন্ধে আলোচনা করার। তাই সঙ্গে থাকুন পরবর্তী বিষয়গুলো সহজভাবে বোঝার জন্য।